এই রাষ্ট্রভাষাটা উর্দুই হওয়ার উচিত ছিল। হিন্দুত্ববাদীদের উগ্রতা, এটা বাংলাদেশের মুসলিমরা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। কারণ ধরেন, ভারত ফ্রম ডে ওয়ান 1947 সাল থেকে আজ পর্যন্ত তারা অখণ্ড ভারতের দাবি থেকে সরে আসে নাই। তারা বলতেছে আমরা অখণ্ড ভারত করবো, এবং এক্ষেত্রে বিজেপি, কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল, তাদের ভেতরে কোনো মতভেদ নাই। তাদের ভেতরে বাইরে যত মতভেদ থাকুক, ইসের ব্যাপারে, অখণ্ড ভারতের ব্যাপারে মতভেদ নাই। কিংবা ওই যে আম আদমি পার্টি, এটা হঠাৎ করে ইভেন বাংলাদেশের বা পাকিস্তানের মুসলমানদের মধ্যে ওই প্রার্থীটা জনপ্রিয় হয়ে গেছিল। আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় গিয়ে কি করছে? যত মুসলমান এলাকা ছিল নাম পরিবর্তন করে ফেলছে, মুসলিমদের নামে যত রোড ছিল সেগুলো পরিবর্তন করে ফেলছে। এবং তারা প্রত্যেকটা নেতাই সবসময় বলছে যে আমরা অখণ্ড ভারত তৈরি করব। নেহেরু, মুরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, সবাই। হুম হুম হুম। এবং তারা ভারতের পার্লামেন্টে একটা মানচিত্র বসায় দিছে। এবং তারা তাদের দাবি ব্যাপারে এখনো অনেস্ট এবং বলেই যাচ্ছে। কিন্তু আমরা মনে করতেছি এরা হয়তো মানে এমনি এমনি বলতেছে না, ব্যাপারটা আসলে এমনি এমনি না। তারা তারা যে দেশটা হিসেবে টিকে আছে, তারা দলটার যে আইডিওলজি হিসেবে টিকে আছে, এগুলোর উপর বেস করে। এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা চালিয়ে যাবেই। হুম হুম হুম। ওকে। তো আমরা আমরা আবার অনুষ্ঠানটা যেখানে শুরু করেছিলাম সেখানে একটু চলে যাই। এই যে ভারতের যদি এই অবস্থা হয় যে কাগজ কলমের ধর্ম নিরপেক্ষতাবাদ থাকলাম, আমেরিকা সহ বহির্বিশ্বে আমরা খুব প্রগতিশীল হিসেবে নিজেদেরকে উত্থাপন করলাম, আইটিতে খুব এগিয়ে যাচ্ছি হিসেবে দেখলাম, বা চাঁদে চন্দ্রযান পাঠিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি, আবার ভেতরে আমার দেশের নাগরিকরা জাস্ট অন্য ধর্মের হওয়ার কারণে তাদেরকে আমরা থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস সিটিজেন করলাম, এবং আপনি যে ইনফরমেশন দিলেন যে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে সেখানে চিপ লেবার হিসাবে, যেটা নিকৃষ্টতম আর কি, দাস প্রথা মতো করে আমরা তাদেরকে ব্যবহার করলাম নিজের দেশের নাগরিককে শুধুমাত্র ভিন্ন মত বা ভিন্ন ধর্মের কারণে। তাহলে তো ভারত সেই আগের হাজার বছর আগের বা শত বছর আগের যেই আপনার এই শ্রেণী ভিন্ন দেখি কি বলে হিন্দু ধর্মের যে ভিন্ন বর্ণপ্রথা। বর্ণপথা, রাইট, বর্ণপথা থেকেই আমি বেরোতে পারলাম না আর কি। আর আমি চাঁদে এখন চন্দ্রযান পাঠিয়ে আমি তাহলে কি অ্যাচিভ করলাম? তাহলে তো এটা খুব উদ্বেগের বিষয়। তো আমরা অনুষ্ঠানটা শুরুই করেছিলাম জিন্না কেন প্রাসঙ্গিক, বা বাংলাদেশে হঠাৎ করে জিন্নার নাম কেন উচ্চারিত হচ্ছে। তো আপনার কি এখন মানে এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি এইটাই তাহলে বলতে পারি যে এই বর্ণ প্রথা বা দাস প্রথা বা আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের মুসলিমদেরকে মুসলিম পরিচয়ে ন্যূনতম অধিকার দিয়ে বেঁচে থাকার সংগ্রামের কারণেই এখন জিন্না প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা জিন্নার নাম আবার উচ্চারিত হচ্ছে? এক্স্যাক্টলি, এই কারণেই। মানে আর কোনো কারণ নাই। এটা হচ্ছে এই হিন্দুত্ববাদীদের উগ্রতা, মুসলিম বিদ্বেষ, এবং সেখান থেকেই জিন্নাটা প্রাসঙ্গিক হচ্ছে। আর এর ভিন্ন কোনো কারণ নাই। আচ্ছা, তো আমরা ওইখান থেকে যদি একটু আসি শামিল, সেটা হচ্ছে যে এই আলাপটা যদি আপনি বাংলাদেশে করতে চান, কারণ আমরা তো আমাদের যে জেনারেশনটা বড় হয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধ একটা বড় বিষয় আমাদের পাঠ্যপুস্তকে। আমি জানি না কোন ক্লাস থেকে, বাট একদম শিশু শ্রেণী থেকেই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের উদ্ভব নিয়ে 71 সাল থেকেই আসলে আলোচনাটা শুরু হয়। তো আমাদের একটা বড় জেনারেশন আম, বড়ই হয়েছে, পাঠ্যপুস্তকে পড়ে পড়ে বড় হয়েছে, এবং টিভি রেডিও এগুলো তো আছে, এগুলো আমি বাদই দিলাম, বাট যেটা তারা মুখস্থ করে পরীক্ষায় লিখে বড় হয়েছে সেটা হচ্ছে যে এই পাকিস্তানের থেকে আলাদা হওয়া বা পাকিস্তানের বৈষম্য বা পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দের মধ্যে জিন্না হচ্ছে অন্যতম। আমি যেটা শুরুতে বলছিলাম যে 52 ভাষা আন্দোলনের জিন্নার কে বাংলা বিদ্বেষী একজন ব্যক্তি হিসেবে জেনে বড় হয়েছে। মানে এটা এটা হচ্ছে একটা প্রশ্ন, মানে এটা হচ্ছে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন। সেটা হচ্ছে, জিন্না আমাদের উপরে উর্দু চাপিয়ে দিতে চাইছিল। হুম জিন্না কি শুধু বাঙালির উপরে উর্দু চাপিয়ে দিতে চাইছিল? পাকিস্তানের শতকরা 6 ভাগ মানুষ উর্দু কথা বলতো। হুম হুম। এবং এই 6 ভাগের অ্যারাউন্ড 4 ভাগ বাস করতো পশ্চিম পাকিস্তানে, 2 ভাগ প্লাস, 5 ভাগ প্লাস বাস করতে হচ্ছে পশ্চিম পাকিস্তানে, 2 ভাগ প্লাস বাস করতে হচ্ছে পূর্ব পাকিস্তানে, মানে অর্থাৎ আপনি বর্তমান বলছেন মাত্র বাংলাদেশে। 6% মানুষ উর্দু বলতো পুরো পাকিস্তানের? জি, পুরো আচ্ছা পাকিস্তানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে প্রশ্ন হচ্ছে, জিন্না নিশ্চয়ই পাঞ্জাবিদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, পশতুদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, সিন্ধি ভাষীদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, ঠিক না? কারণ পশ্চিম পাকিস্তানের মূল ভাষা হচ্ছে 3টা। আরো 2-একটা ভাষা আছে, পাঞ্জাবি, পশতু, সিন্ধি, এই 3টা ভাষাই হচ্ছে ওদের মূল ভাষা। তো তাহলে মানে, এবং জিন্নার নিজের মাতৃভাষা ছিল হচ্ছে গুজরাটি, এবং উনি খুব ভালো উর্দু জানতেন না। হুম হুম। মানে এই প্রশ্নটা আমাদের করতে হবে।
মানে আপনার কেন তাহলে উনি সবার উপরে উর্দু চাপিয়ে দিতে চাচ্ছেন কেন? হুম হুম এটা হচ্ছে এক। আর হচ্ছে 2 নাম্বার হলো আপনার হচ্ছে জিন্না তো মারা গেছেন 1948 সালে। হুম হুম। ভাষা আন্দোলনের চূড়ান্ত পাইছে হচ্ছে 1952 সালে। 1952 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? একজন খাজা বাঙালি নাজিমুদ্দিন। ছিলেন, খাজা নাজিমুদ্দিন, ঢাকা নবাব পরিবারের। খাজা নাজিমুদ্দিন, এটা তো আপনাদের মানে বাঙালির জাতীয় নেতা। পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী উনি ছিলেন, তারা প্রধানমন্ত্রী বলতো, আহ, পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন, তিনিও বাঙালি। তারপর আপনার ঢাকার যে ম্যাজিস্ট্রেট সেও বাঙালি ছিল, যে পুলিশ কমিশনার সেও বাঙালি ছিল, এবং যারা গুলি করছে তারা সবাই বাঙালি ছিল। হুম হুম। মানে এখানে আসলে জিন্না প্রসঙ্গটা আসে কিভাবে? এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। আর 2 নাম্বার, ভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা, এটা অনেক দীর্ঘ আলাপ। এক্ষেত্রে শুধুমাত্র আমি একটা উদাহরণ দিব। আপনার 2022 সালে হচ্ছে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যায়, এবং সেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় একটা সিরিজ হয়েছিল সম্ভবত, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। তো সেখানে আমাদের বাংলাদেশি অধিনায়ক, বর্তমান অধিনায়ক লিটন দাস, এবং হচ্ছে পাকিস্তানের বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, তারা তিনজন মিলে একটা আলাপ আলোচনা করতেছিল, সেটা বেশ ভাইরাল হয়। হুম। সেখানে লিটন দাস, তারা যেহেতু বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের কাছে জানতে চাচ্ছিল যে কি ধরনের পরামর্শ চাচ্ছিল, কিভাবে খেলবো কিংবা কিভাবে প্রেসার ক্রিয়েট মানে করবো। সেক্ষেত্রে লিটন বাংলাভাষী, রিজওয়ান ছিল পশতু ভাষী, আর মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম ছিল পাঞ্জাবি ভাষী, এই তিনজন। কিন্তু তারা তিনজন যখন কথা বলে, কোন ভাষায় কথা বলছে? তারা উর্দু ভাষায় উর্দু কথা ভাষায়। বলছিল, জি। উর্দু ভাষায় কথা বলছে। এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা হচ্ছে সারা দুনিয়ারই একটা কমন কনসেপ্ট। একটা দেশে যখন একাধিক ভাষাভাষীর জনগণ বসবাস করে, তখন একটা কমন ভাষা, এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে লিঙ্গুইস্টিক্স এর দৃষ্টিতে। একটা কমন ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে সিলেক্ট করা হয়, যে ভাষাটা সবাই বোঝে। হুম আপনার যখন নেহেরু রবীন্দ্রনাথকে চিঠি লেখেন, রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেন যে ভারতের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত, রবীন্দ্রনাথ তো বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সাহিত্যিক, রবীন্দ্রনাথ বলছে অবশ্যই হচ্ছে হিন্দি হতে হবে, হচ্ছে ভারতের রাষ্ট্রভাষা। তো আবার হচ্ছে 1948 সালে যখন, মানে 47 সালে স্বাধীনতার পরে যখন হিন্দিকে রাষ্ট্রভাষা করা হয়, আপনার পূর্ব বাংলায় তো খুব বেশি কবি সাহিত্যিক নাই না, মুসলিম কবি সাহিত্যিকের সংখ্যা খুবই কম হিন্দু কবি সাহিত্যিকের সাথে যদি তুলনা করেন। বাংলা সাহিত্যের 10 ভাগের 8 ভাগ কমপক্ষে হিন্দুদের অবদান, হিন্দু এবং নাস্তিক সাহিত্যিকদের অবদান। মুসলমানরা আপনার 20% হবে না, তারও কম, নজরুলকে বাদ দিলে আরো কম। হুম হুম তো কলকাতা এত সমৃদ্ধ সাহিত্যিক ছিল, এত সমৃদ্ধ ভাষা বিজ্ঞানী ছিল, হুম হুম। তারা কিন্তু একবারও এই হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করে নাই। তারা হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিছে, কারণ তারা বুঝতো যে হ্যাঁ, একটা রাষ্ট্রকে রাষ্ট্রভাষা কাকে বলে, কোনটা চলতে হবে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অবভিয়াসলি উর্দুই যুক্তিযুক্ত ছিল। বাংলায় 52 ভাগ মানুষ কথা বলে, কথা সত্য, কিন্তু পাঞ্জাবের মানুষ বাংলা বোঝে না। ও আপনার হচ্ছে সীমান্ত প্রদেশের মানুষ, বালুচের মানুষ বাংলা বোঝে না। আবার হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে পাকিস্তানের যে মূল ভাষা পাঞ্জাবি বোঝে না। একমাত্র উর্দু হচ্ছে সেই ভাষা যেটা চট্টগ্রামের মানুষ বোঝে, নোয়াখালীর মানুষ বোঝে, পেশোয়ারের মানুষও বোঝে, আবার আবোটাবাদের মানুষও বোঝে। এটা উর্দু এবং হিন্দি হচ্ছে এই উপমহাদেশের ন্যাচারাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এবং এই রাষ্ট্রভাষাটা উর্দুই হওয়ার উচিত ছিল। এর মানে এটা না যে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা বিদ্বেষী ছিল, কিংবা পাকিস্তান সরকার বাংলা বিদ্বেষী ছিল।